আচ্ছা, এবার খেয়াল করো, আমরা যখন বক্ররেখার ক্ষেত্রে ঢাল বের করতে চাচ্ছি, ঢাল বলতে কিন্তু যখনই আমি ঢাল কথাটা মুখে উচ্চারণ করব, তখনই বুঝে নিবা এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার। এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, যে কোনো পরিবর্তনে এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, বা স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। দুটা কথা, তিনটা কথা। ঢাল বলতে আমরা কি বুঝাচ্ছি? প্রথম কথা হচ্ছে পরিবর্তনের হার, ছোট্ট করে বললাম, ঢাল হচ্ছে পরিবর্তনের হার। দুই নাম্বার কথা হচ্ছে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। কার সাপেক্ষে? স্বাধীন চলকের সাপেক্ষে পরিবর্তন। কার সাপেক্ষে আমরা পরিবর্তনের হারটা বের করব? স্বাধীন চলকের সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, তো আমি যখন ঢাল বলছি তখনই ধরে নিবা যে যেহেতু এক্স অক্ষ বরাবর আমি এক্স বলছি, ওয়াই অক্ষ বরাবর ওয়াই বলছি, তাহলে ওয়াই এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার, বা স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। আমরা যখন আমি একটা সুষম রেখা পাচ্ছি, তখন কিন্তু ঢাল বের করা আমার কোনো ঝামেলা হচ্ছে না। কিন্তু ঢাল বের করতে হলে তোমাকে কিন্তু অবশ্যই দুইটা বিন্দু লাগবে। আমাদের জানা আছে যে ঢাল বিন্দু বের করার জন্য দুইটা বিন্দু লাগবে কমপক্ষে। যে দুইটা বিন্দু কিভাবে পাচ্ছি আমরা? স্পর্শক দেখে, স্পর্শকের ঢাল যখন আমরা পাচ্ছি, তখন কিন্তু স্পর্শকের একই জায়গায়, স্পর্শকের স্পর্শকটা যেখানে আমি এই বিন্দুর ঢাল বের করতে বললাম তোমাকে, এই যে এই বিন্দুর ঢাল বের করতে বললাম, এই বিন্দুর ঢালটা যদি তুমি বের করতে চাও, এই বিন্দু যেই আমি স্পর্শক অঙ্কন করেছি, সেই স্পর্শকটা, এই যে আমরা রেখাটা বক্ররেখাটা পেয়েছি, এই রক্ষরেখার দুইটা বিন্দুতেই ছেদ করতে হবে কিন্তু। কারণ দেখো, তুমি খেয়াল করে, আমরা যখন একটা সুন্দর একটা সুষম রেখার ক্ষেত্রে ঢাল বের করেছি, তখন কিন্তু যে দুটা রেখা, যে দুটা বিন্দু পেয়েছি, এটা এ ধরো, এটা বি ধরো, এ ধরো বি ধরো, বা এ ধরো বি ধরো, দেখো প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা কোনো ঝামেলার সম্মুখীন হই নাই। ঝামেলার কোনো সম্মুখীন হই না। আমরা দুটা বিন্দু কিন্তু অলরেডি ওই যে যে রেখার আমি যে রেখার ঢাল বের করতে পেরে চাচ্ছি আমি, সেই রেখার উপরই কিন্তু এ আর বি বিন্দু আছে। এই যে বড় একটা রেখা দাগিয়েছি, সেই রেখার উপরই কিন্তু এ আর বি বিন্দু রয়েছে। এ আর বি বিন্দু রয়েছে, আমাদের কোনো ঝামেলা হয় নাই। এ বিন্দু স্থানাঙ্ক, বি বিন্দু স্থানাঙ্ক আমার জানা আছে। কোটিদ্বয়ের অন্তর থেকে ভুজদ্বয়ের অন্তর ভাগ করলেই আমরা পেয়ে যাব হচ্ছে পরিবর্তনের হার, আমরা ঢাল বের করতে পারবো। কিন্তু যখন আমি স্পর্শকের ঢাল বের করতে চাচ্ছি, তখন দেখো এই এ বিন্দু আর এটা মনে করো বি বিন্দু, এ আর বি বিন্দু কিন্তু এক জায়গায় নেই। আমি যদি এখানে যাই, এ আর বি বিন্দু দূরে আছে, কিন্তু এটা এ, এটা মনে করো এখানে বি আছে। তো আমি একটা স্পর্শক যদি দাগাই এখানে, তাহলে এ বিন্দু এবং বি বিন্দুকে কিন্তু সে ছেদ করতেছে না। তাই স্পর্শকের ক্ষেত্রে আগে যে সুষম রেখা পেলাম, সুষম ভাবে পরিবর্তন, সেই পরিবর্তনের ক্ষেত্রে আমাদের কিন্তু ঢাল নির্ণয়টা সোজা। কিন্তু অসম পরিবর্তনের ক্ষেত্রে, এই যে অসম পরিবর্তন, কখনো বেশি পরিবর্তন, কখনো কম পরিবর্তন, এগুলোকে আমরা বলতেছি অসম পরিবর্তন। তো অসম পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেই দিক দিয়ে আমি স্পর্শক দাগিয়েছি, সেই স্পর্শকের দুইটা বিন্দু আমি কাছাকাছি, দুইটা বিন্দু, সেই স্পর্শকে আমরা যদি আমি ওই যে রেখাটাকে আমার দুইটা বিন্দু ছেদ করতে হবে, সেই রেখাটার উপর দুইটা বিন্দু পেতে হলে, আবারও বলছি, এই যে স্পর্শকটা দাগিয়েছি আমি, আমরা জানি যে অসম পরিবর্তনের ক্ষেত্রে আমরা পড়ে আসছি কিন্তু 9-10-এ, অসম বেগ, অসম ত্বরণ, সেক্ষেত্রে কিন্তু স্পর্শকের ঢাল নির্ণয় করেছি, করে ত্বরণ বের করেছি, বেগ বের করেছি। ওখানে আমরা ডিটেলস পড়ি নাই, এখানে আমরা ডিটেলস পড়বো। এইখানে যে দুইটা বিন্দু আমার দরকার, এই রেখার উপর কিন্তু দুইটা বিন্দু লাগবে। দেখো এই যে রেখাটা বড় করে দেখা, আমি কলম দিয়ে দাগাচ্ছি, এই অসম যে রেখাটা পেয়েছি, এই অসম রেখার উপর কিন্তু দুইটা বিন্দু লাগবে। যে স্পর্শকের উপর যে দুইটা বিন্দু পেতে চাও, যে স্পর্শকটা আছে তার উপর দুইটা বিন্দু ওই রেখাকে ছেদ করে এমন দুইটা বিন্দু যদি পেতে চাও, এই বিন্দুটাকে দূরে থাকলে হবে না। এই বিন্দুটাকে যদি একেবারে স্পর্শকের উপর পেতে চাও, এই রেখার উপর পেতে চাও, এই ডেল এক্সটা খুবই কাছাকাছি আসতে হবে। অর্থাৎ এক্স এর মান যদি এখানে x1 হয়, x2টা এত দূরে হলে হবে না। দেখো তুমি যদি দূরে নাও x2 এর মানটা, এটা x1, এটা x2, এই যে x2 জায়গায় y1 অনেক দূরে চলে যাচ্ছে। দেখো এখানে আমার ছেদ করেছে, এটা এখানে কিন্তু স্পর্শক নেই, এখানে কিন্তু স্পর্শক আছে। তাহলে এই এই জিনিসটাকে যদি কাছে আনতে চাও, কাছে আনতে চাও, কাছে আনতে চাও, খুবই কাছে আনতে চাও, একেবারেই কাছে আনতে চাও, অর্থাৎ তাহলে কিন্তু স্পর্শকের উপর এমন দুইটা বিন্দু আনতে চাও তুমি, তাহলে ডেল এক্স এর মানটা খুবই ছোট হতে হবে, অর্থাৎ x1 এবং x2টা খুবই কাছে থাকতে হবে। এই কথাটাকে গণিতের ভাষায় বলা হচ্ছে ডেল এক্স টেন্ডস টু জিরো। অর্থাৎ x1 থেকে x2 যে পরিবর্তনটা হয়েছে, সেই পরিবর্তনটা যদি জিরো না, জিরো হলে তো হবেই না বাবা। কেন? জিরো হলে কিন্তু হবেই না, কেন? জিরো হলে তো দুইটা বিন্দু আমি পাবো না। আমি যদি x1 থেকে x2 এর উপর যদি দুইটা বিন্দু পেতে চাই,
ডেল এক্স এর মান কিন্তু কিছু না কিছু থাকতে হবে। আবার দুইটা জিনিস কিন্তু, ডেল এক্স এর মানও আমি চাচ্ছি, আবার জিরোর কাছে ডেল এক্স এর মানও চাচ্ছি, আবার জিরো হওয়া যাবে না। এই কথাটাকে গণিতের ভাষায় বলা হয় ডেল এক্স নট ইকুয়াল টু জিরো, কিন্তু এটাকে টেন্স টু জিরো। অর্থাৎ ডেল এক্স এর মান জিরো না, কিন্তু জিরোর কাছাকাছি। টেন্স টু কথার অর্থ হচ্ছে জিরোর দিকে যাওয়ার প্রবণতা। টেন্স, টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে প্রবণতা। এই টেন্ডেন্সি থেকে টেন্স টু আসছে, মানে কোথায় যাওয়ার প্রবণতা তার? জিরোর দিকে। তো জিরোর কাছে আসার প্রবণতা জিরো না। কিরকম? এই যে 0.00000000001, দেখো জিরো না কিন্তু, কিন্তু একেবারে এত পরিমাণ ছোট, তুমি এটাকে 1 কোটি ভাগের 1 ভাগ বলতে পারো, 1/10 কোটি ভাগের 1 ভাগ বলতে পারতেছো। এত পরিমাণ ছোট, কিন্তু জিরো না। কারণ জিরো আসলে কিন্তু আমি x1 এর x2 এর মধ্যে কোনো ডিফারেন্স পাবো না। আর ডিফারেন্স যদি না পাই, তাহলে কিন্তু আমি ঢাল ডেল ওয়াই ভাগ ডেল এক্স। দেখো খেয়াল করে, আমি পরিবর্তনের হার বের করতে চাচ্ছি। আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এক্স এর একটা পরিবর্তন বের করব, ওয়াই এর পরিবর্তন আমার দরকার। এখন যখন আমি স্পর্শকের ঢাল বের করতে চাচ্ছি, পরিবর্তন কিন্তু আমার লাগবে। ডেল এক্স এর মান মনে করে 1 না, জিরো। দেখো তো, ডেল ওয়াই ভাগ জিরো, ইনফাইনাইট, অসংজ্ঞায়িত। মানে ডেল এক্স এর মান জিরো পেলে আমি কিছুই হলো না, আমার আমার এতক্ষণ সবকিছু বৃথা হয়ে গেল। এই কারণে আমরা ডেল এক্স এর এমন একটা মান চাচ্ছি, এমন একটা মান চাচ্ছি, ডেল ওয়াই এর মান যা হয় হোক, আমার দেখার বিষয় না। ডেল এক্স এর আমরা এমন একটা মান চাচ্ছি, অর্থাৎ স্বাধীন চলকের পরিবর্তনটা এমন একটা চাচ্ছি যাতে করে জিরো না, কিন্তু জিরোর কাছাকাছি। আমার তাহলে তাহলে আমার সুবিধা কি? তাহলে আমরা ওই যে স্পর্শকের ঢাল বের করতে পারছি, ওই স্পর্শকের ভেতরেই x1 এবং x2 অবস্থান করবে, একেবারে খুবই কাছাকাছি, একেবারে কাছাকাছি। যেটাকে আমি মুখের মধ্যে বলতেছি, যেটাকে আমরা মুখে বলতেছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। যদি বলি ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, ক্ষুদ্রাতি ক্ষুদ্র, মানে এত পরিমাণ ক্ষুদ্র, যেটাকে আমরা বলতেছি ক্ষুদ্রাতি ক্ষুদ্র। খুবই 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 ছোট, কিন্তু জিরো না। জিরো হলে কিন্তু এটা কোনো অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। যখন আমি পরিবর্তনের হার, এখন দেখো আমি এবার ডিফারেন্সিয়েশনে চলে আসলাম। ডেল ওয়াই ডেল এক্স, এটা হচ্ছে পরিবর্তনের হার বা ঢাল। আমি যদি এটাকে এখন বলে দিলাম যে এই পরিবর্তন ডেল এক্স এর পরিবর্তনটাকে আমি একটা সময়, একটা শর্তের মধ্যে নিয়ে আসলাম। কি রকম শর্ত? ডেল এক্স এর মান একেবারে একেবারে ছোট, ক্ষুদ্রাতি ক্ষুদ্র। এটাকে আমরা গণিতের ভাষায় বলছি লিমিট। তোমার সীমা কত দূর? তোমার সীমা হচ্ছে ডেল এক্স টেন্ডস টু জিরো। তোমাকে আমি বললাম যে তুমি এই এই সীমানা পার হইও না, এটাকে বললাম যে এই সীমানা পার হইও না, তাহলে তোমার কি, এটা বাউন্ডেড করে দিলাম, এই জিনিসটাকে বাউন্ডেড করে দিলাম। যে এটাকে বলে দিলাম, বা একটা বাচ্চাকে বাসায় আছে, এটা মনে করে বাসা, এখানে আমি একটা বাউন্ডারি দিয়ে দিলাম। ওই বাচ্চাকে বলে দিলাম যে তুমি এই তোমার লিমিট হচ্ছে এই বাউন্ডারি পর্যন্ত। তোমার শর্ত কি? তুমি বাসার মধ্যে থাকতে পারবা, এই যে একটা বাউন্ডারি আমি দাগ দিয়ে দিলাম, এই বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবে না। তোমার লিমিট, তোমার সীমা সর্বোচ্চ এই বাউন্ডারি পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। তো আমরা এই যে পরিবর্তনের হার যখন আমরা একেবারে লিমিট করে দিলাম, শর্ত করে দিলাম যে তোমার সীমাটা হচ্ছে, লিমিট মানে সীমা, তোমার সীমাটা হচ্ছে এইটা টেন্স টু জিরো, অর্থাৎ অতি ক্ষুদ্র হতে হবে। তাহলে সেটাকে বলবো আমরা ডিওয়াই ডিএক্স, অন্তরীকরণ বলবো। তখনই সেটাকে বলবো আমরা অন্তরীকরণ। ঠিক আছে? তাহলে এখন সুবিধা কি স্যার অন্তরীকরণ বের করলে? সুবিধা হচ্ছে ডেল ওয়াই ডেল এক্স তুমি সব জায়গায় বের করতে পারবা না। তোমাকে এত এই সুষম রেখা দিয়েছি, তুমি ইজিলি ডেল ওয়াই ডেল এক্স বের করতে পারবে। এই জায়গায় এখান থেকে সুন্দর করে বের করতে পারতেছো ডেল এক্স ডেল ওয়াই। যখনই তোমাকে বক্ররেখা দিচ্ছি, এইখানের পরিবর্তনটা তুমি এখানকার এখানকার আমি এই বিন্দুর ঢাল আমি চাচ্ছি, তুমি আর বের করতে পারবা না। কারণ এখানে আমার দুইটা বিন্দু লাগবে। দুইটা বিন্দু আমি কিভাবে বের করব? আমি যদি এখানে একটা বিন্দু দিই, এখানে একটা বিন্দু দিই, তাহলে এটা এখানে আমি যদি স্পর্শক দাগাই বক্ররেখার, দেখো স্পর্শক কিন্তু এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যাচ্ছে না। তুমি দাগাও, দেখো তুমি এই দিকটা কিন্তু যাচ্ছে না, যাচ্ছে না কিন্তু। তার মানে আমি যখন স্পর্শকের ঢাল বের করতে চাচ্ছি বক্ররেখার ক্ষেত্রে, বক্ররেখার ক্ষেত্রে যখন ঢাল বের করতে চাচ্ছি, তখন কিন্তু এই ডেল ওয়াই ডেল এক্স দ্বারা আমি বের করতে পারতেছি না। কিন্তু এই সমস্যার সমাধান করলো কে? এই সমস্যার সমাধান আমরা একটা শর্তের মাধ্যমে করতে পারলাম। সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে যে ডেল এক্স এর পরিমাণটাকে আমি লিমিট করে দিলাম। ডেল এক্স তোমাকে অত বড় করা যাবে না, তুমি এটাও আচ্ছা এখানে একটা ব্যাপার হচ্ছে যে ডেল এক্সটা কি করলো, যে এইখানে বের করতে পারলো, যে একেবারে কাছাকাছি দুইটা বিন্দু আছে,
যেটার পরিমাণ হচ্ছে খুবই খুবই ক্ষুদ্র, তখনও কিন্তু সে পরিবর্তনের হার বের করে দিতে পারলো। আর বড় পরিবর্তন হলে সে বের করে দিতে পারবেই। তাহলে এইটা কিন্তু আমার অন্তরীকরণ। তাহলে আমি এখন সংজ্ঞা বলবো অন্তরীকরণের। অন্তরীকরণের সংজ্ঞা হচ্ছে যে এক্স এর, আমি এক্স দিয়ে আগে প্রথমে বলতেছি, এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হারকে বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। হ্যাঁ বলো, কারো প্রশ্ন থাকলে বলো। এক্স এর অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হারকে বলা হচ্ছে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। কেন? কারণ ডেল এক্স নিচে আছে, আগে ব্যাখ্যা দিয়ে আসছি। এখন আমরা দুইটা জিনিস লিখবো এখান থেকে। দেখো, যে আমরা বলে দিলাম লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, এক্স এর মান জিরো হওয়া যাবে, পরিবর্তনটা জিরো হওয়া যাবে না। জিরো হলে আমি কিছুই পাবো না, অসংজ্ঞায়িত পাবো, কিন্তু পরিবর্তনটা জিরোর কাছাকাছি হতে হবে। তাহলে কিন্তু আমরা একটা স্পর্শকের ঢাল বের করতে পারছি। তাহলে আমরা ডেল ওয়াই ডেল এক্স এটাকে বলতেছি আমরা এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ লেখা হয়, করা হয় যে ডিডি এক্স অফ ওয়াই, ডিডি এক্স অফ ওয়াই। মনে রাখবা ডিডি এক্স মানে ডি ভাগ এক্স, ডিএক্স না কিন্তু, ডিডি এক্স অফ ওয়াই। ডিডি এক্স হচ্ছে অন্তরীকরণের চিহ্ন, ডিডি এক্স হচ্ছে অন্তরীকরণের চিহ্ন। আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে তার সাপেক্ষে ডিডি এক্স অফ ওয়াই। কার অন্তরীকরণ করছো? ওয়াই এর। তাহলে আমি কি বুঝতেছি? এক্স এর সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনের হার আমি বের করতে পারতেছি। ঠিক আছে, আমি যদি বলি ডিডি অফ জেড, তখন আমরা বুঝবো জেড এর সাপেক্ষে অন্তরীকরণ। কার অন্তরীকরণ? এখানে থাকবে মনে করো কোনো কিছু একটা, ঠিক আছে, এর অন্তরীকরণ। যদি তুমি বলো ডিডি টি অফ এক্স, তাহলে আমরা বুঝবো টি এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ। ঠিক আছে, এখন এইটাকে আমি একটু ইলাবোরেট করব, সম্প্রসারিত করব। লিমিট ডেল ডেল এক্স টেন্স টু জিরো ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স, এটাকে বলা হচ্ছে অন্তরীকরণ। খেয়াল করে দেখো, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, ডেল ওয়াই মানে আমরা লিখেছিলাম ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান, ওয়াই অক্ষ বরাবর পরিবর্তন, আর ডেল এক্স এর জায়গায় আমরা ডেল এক্সই রাখলাম। ঠিক আছে, আমরা এখন ধরে নিলাম যে এফ অফ এক্স ইজিক্যাল টু হচ্ছে এফ অফ এক্স ওয়ান ইজিক্যাল টু ধরে নিলাম হচ্ছে ওয়াই ওয়ান। ঠিক আছে, আমি ওই যে দিকে দিয়েছিলাম, মনে আছে কিনা দেখো তো, যে এফ অফ ওয়ান ইজিক্যাল টু পেয়েছিলাম হচ্ছে ওয়ান, এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার এই ফাংশনে। আমি বলি যদি এফ অফ টু ইজিক্যাল টু পেয়েছিলাম ফোর। এখন আমরা যেহেতু ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে এসেছি, তা মনে করো ক্ষুদ্র পরিবর্তনটা এরকম লিখলাম আমরা, এফ অফ এক্স টু, ঠিক আছে, ইজিক্যাল টু হচ্ছে ওয়াই টু, এটা বলেছি এক্স ওয়ান। এখন আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স ডাক্তারের ইজিক্যাল কাছে টু যাবা? ওয়াই ওয়ান, আজকে এক্স শুক্রবার প্লাস ডাক্তার এইচ আসছে, ইজিক্যাল টু হচ্ছে শনিবার। ওয়াই টু। হ্যাঁ, হ্যালো, এবার খেয়াল করো, আমি একটা ফাংশন নিলাম এফ অফ এক্স ইজিক্যাল টু ওয়াই ওয়ান, আর পরের ফাংশনটা যেটাকে ধরেছি এক্স টু, একটু বেশি, আমরা কিন্তু সেটাকে লিখলাম এক্স প্লাস এইচ। অর্থাৎ পরিবর্তনটা এখন আমি ডেল এক্স এর পরিবর্তে না লিখে আমি পরিবর্তনটা ধরলাম হচ্ছে এইচ। দেখো আগে ছিল এক্স ওয়ান, হয়ে গেল এক্স টু, তার মানে আমি দেখো এক্স ভূতের টু মতো। বিয়োগ এক্স ওয়ান কে ধরেছিলাম ডেল এক্স, যে এক্স অক্ষ বরাবর পরিবর্তন, একটু খেয়াল করো, এক্স টু বিয়োগ এক্স ওয়ান কে ধরেছিলাম আমরা ডেল এক্স। আমি বললাম যে এক্স টু বিয়োগ এক্স ওয়ান কে ডেল এক্স না ধরে আমরা একটু পরিবর্তনটাকে ধরে নিলাম এক্স টু বিয়োগ এক্স ওয়ান ইজিক্যাল টু এইচ। আমাদের মানে এক্স অক্ষ বরাবর যে পরিবর্তনটা হচ্ছে, সেই পরিবর্তনটাকে ডেল এক্স না লিখে তুমি এইচও লিখতে পারো, তোমাদের গণিতে এটা আছে এইচ। তোমাদের গণিতের জন্যই কিন্তু এই জিনিসটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এইটা তোমাদের পরীক্ষায় একটা অবশ্যই আসবে, 4 মার্কের জন্য অবশ্যই আসবে, গণিতের ক্ষেত্রে, ফিজিক্সে আসবে না। ফিজিক্সে তুমি খালি যদি বুঝতে চাও যে অন্তরীকরণ কি, পরিবর্তনের হার কার সাপেক্ষে কার, স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের। স্বাধীন চলক কিভাবে বুঝবো? নিচে যেটা থাকবে, এই যে নিচে আছে কে, সেটা হচ্ছে স্বাধীন চলক। ঠিক আছে, এখন দেখো আমি ডেল এক্স লিখতেছি না, ডেল এক্স টাকে আমি এইচ দ্বারা পরিবর্তন করছি। অর্থাৎ আমরা আগে যে পরিবর্তনটা এক্স অক্ষ বরাবর ধরেছিলাম, এক্স টু বিয়োগ এক্স ওয়ান ইজিক্যাল টু ডেল এক্স লিখেছিলাম, আমি তোমাকে বললাম যে তুমি ডেল এক্স বরাবর লিখো না, তুমি হচ্ছে এক্স টু বিয়োগ এক্স ওয়ান এই পরিবর্তনটা যেহেতু অতি ক্ষুদ্র, এই অতি ক্ষুদ্র পরিবর্তনটাকে তুমি এইচ দ্বারা প্রকাশ করো। কেন? প্রশ্ন, স্যার কেন আমি এইচ দ্বারা প্রকাশ করবো কেন?
তোমাদের বইগুলাতে, গণিতের বইগুলাতে এই ক্ষুদ্র পরিবর্তনটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই আমরা এইচ লিখলাম, পরিবর্তনটাকে এইচ লিখলাম। তো এখন আমরা লিখছি, দেখো খেয়াল করে, যে লিমিট ডেল এক্স টেন্ডস টু জিরো, ডেল ওয়াই ভাগ ডেল এক্স কে আমরা লিখছি, দেখো খেয়াল করে, লিমিট এইচ টেন্ডস টু জিরো, ডেল ওয়াই ডিভাইড বাই ডেল এক্স এর জায়গায় লিখতেছি এইচ। একেবারে একই কথা, পরিবর্তন যতটুকু হয়েছে এক্স অক্ষ বরাবর, সেই পরিবর্তনটাকে ডেল এক্স এর জায়গায় শুধুমাত্র এইচ দ্বারা প্রেজেন্ট করতেছি, ঠিক আছে? তো লিমিট এইচ টেন্ডস টু জিরো, ডেল ওয়াই এর জায়গায় লেখো ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান, এইচ এর জায়গায় লিখলাম আমরা এইচ। তো লিমিট এইচ টেন্ডস টু জিরো, ওয়াই টু মানে কি এফ অফ এক্স প্লাস এইচ, আর ওয়াই ওয়ান মানে কি এফ অফ এক্স ভাগ হচ্ছে এইচ। এটা আমার হচ্ছে আসল জিনিস, ঠিক আছে? এটা ডিওয়াই ডিএক্স এর আসল। এখন খেয়াল করে দেখো, তোমাদের যদি বুঝতে সমস্যা না হয় আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। স্যার আপনি এফ অফ এক্স প্লাস এইচ লিখলেন আর এফ অফ এক্স লিখলেন, এটা কিভাবে আসলে একটু দেখা দেয়া, এইটাই আমি দেখাই দেবো। এই জিনিসটা তোমার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমার লাগবে এইটুক। এতক্ষণ যা পড়াইছি আমরা এইটুকটা সংক্ষিপ্ত খেয়াল করো। আমরা ধরেছিলাম এফ অফ এক্স ওয়ান ইজ ইকাল টু ওয়াই ওয়ান, আমরা ধরেছিলাম এফ অফ এক্স টু ইজ ইকাল টু ওয়াই টু, ঠিক আছে? এক্স ওয়ান মান ইজ ইকাল টু ধরেছিলাম। তো এক্স ওয়ান আর এক্স টুর মধ্যে পার্থক্য ধরেছিলাম আমরা ডেল এক্স, যে এক্স ওয়ান থেকে এক্স টু তে গেলাম, এই যে পার্থক্য ডেল এক্স ধরেছিলাম। ডেল এক্স মানে কি দেখো তো, আমি দেখো খেয়াল, আমি যদি লিখি এরকম যে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইজ ইকাল টু ডেল এক্স ধরেছিলাম, ঠিক আছে? তাহলে এক্স টু ইজ ইকাল টু কত দেখো তো, এক্স ওয়ান প্লাস ডেল এক্স। তো এখন আমরা এক্স ওয়ান কে ধরেছি হচ্ছে এক্স, আর এক্স টু কে ধরেছি হচ্ছে এক্স প্লাস এইচ। খেয়াল করে দেখো, ডেল এক্স এর জায়গায় এখন আমি লিখবো এক্স ওয়ান প্লাস এইচ লিখবো, অর্থাৎ পরিবর্তনটাকে আমরা এইচ লিখেছি। তো এখন আমরা যেহেতু এক্স ওয়ান আর এক্স টু না লিখে, এক্স ওয়ান আর এক্স টু না লিখে আমি একটা চলকে লিখতে চাচ্ছি, সেটা হচ্ছে একটাকে নাম দিলাম হচ্ছে এক্স, আর আরেকটাকে লিখতে চাইলাম হচ্ছে এক্স প্লাস এইচ। দেখো তো লেখা যায় কিনা, এই যে একটাকে লিখলাম হচ্ছে এক্স, একটাকে লিখলাম হচ্ছে, দুইটা চলক কিন্তু, একটা হচ্ছে এক্স ওয়ান, এক্স ওয়ান ইজিক্যাল টু যদি এক্স লিখি তাহলে এক্স টু ইজিক্যাল টু কত লিখবা দেখো তো, এক্স প্লাস এইচ। খেয়াল করে দেখো, এক্স ওয়ান ইজিক্যাল টু যদি আমি এক্স ধরে নিই তাহলে দেখো এক্স টু ইজিক্যাল টু কত পাচ্ছি, এক্স প্লাস এইচ, ঠিক আছে? আসল কথা হচ্ছে আমার পরিবর্তনটা, তা আমার আগে ছিল এক্স, এখন পরিবর্তন হয়েছে কতটুকু, ক্ষুদ্র একটা পরিবর্তন হয়েছে, নাম কি এইচ। তাহলে এক্স এর জায়গায় আমি আগে ছিল এক্স, আমার ছিল আগে এই পর্যন্ত এক্স, এখন আমি একটু পরিবর্তন হয়ে এখানে এক্স প্লাস এইচ পর্যন্ত এসেছি। এটাকে আমি মনে মনে ধরেছিলাম আগে এক্স ওয়ান, এটাকে আমি মনে মনে ধরেছি এখন এক্স টু, অর্থাৎ এক্স ওয়ান থেকে আমি এক্স টু তে যাচ্ছি। তো এক্স ওয়ান থেকে এক্স টু যাওয়ার অর্থ হচ্ছে এক্স থেকে আমি এক্স প্লাস এইচ পর্যন্ত যাচ্ছি, একই কথা কিন্তু। তাহলে আমি এক্স ওয়ান এর জায়গায় লিখবো হচ্ছে, এখন আমি এক্স ওয়ান এর জায়গায় লিখবো হচ্ছে এফ অফ এক্স, আর আমি যখন এক্স টু তে যাচ্ছি এখন আমি লিখবো যে পরিবর্তনটা হয়েছে এক্স প্লাস এইচ। দেখো একই কথা কিন্তু, এক্স ওয়ান এর জায়গায় লিখেছি এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স, আর এক্স টু মানে কি একটু পরিবর্তন হয়েছে, এক্স ওয়ান থেকে একটু বেশি হয়েছে, এক্স ওয়ান থেকে এক্স টু থেকে আমরা এটাকে লিখছি হচ্ছে এক্স প্লাস এইচ। এই জন্য আমরা লিখি এক্স একটা, এফ অফ এক্স প্লাস এইচ। আর ডান পাশে যেটা লিখি সেটা আমি আর পরিবর্তন করলাম না, ওয়াই ওয়ান আর ওয়াই টু, কারণ আমি একটা চলকে নিয়ে আসতে চাচ্ছি। ওয়াই ওয়ান কে আমি এক্স এফ অফ এক্স লিখতেছি, আর ওয়াই টু কে আমি লিখছি এক্স প্লাস এইচ। এইটাই আমাদের কথা, এটাই লিখেছি আমি। অর্থাৎ ডেল ওয়াই মানে হচ্ছে ওয়াই টু বিয়োগ ওয়াই ওয়ান, ওয়াই টু মানে কি এফ অফ এক্স প্লাস এইচ, ওয়াই টু মানে পরেরটা কিন্তু, আর ওয়াই ওয়ান মানে কি এফ অফ এক্স। তাহলে আমি ছিল আগে এক্স এ ছিলাম, এখন এক্স প্লাস এইচ এ আসলাম, ঠিক আছে? মানে আমার প্রথমে ছিল এক্স, এক্স এ আমি ওয়াই এর মান পেয়েছিলাম, তাহলে এক্স যখন আমি এক্স এর মান যখন এক্স ধরেছিলাম তখন এটাকে লিখেছিলাম এফ অফ এক্স ওয়ান, এখন আমি লিখলাম এফ অফ এক্স টু। এফ অফ এক্স ওয়ান ইজ ইকাল টু এক্স, আর এফ অফ এক্স টু ইজ ইকাল টু এক্স প্লাস এইচ, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কথা, এইটা দিয়ে আমরা এখন অঙ্ক করতে পারবো। এখন আমাকে যদি তুমি যে কোনো ফাংশন দাও আমি সেই ফাংশনের কিন্তু অন্তরীকরণ করে দেবো, কিভাবে, এই সূত্রের সাহায্যে। এবং এটা তোমাদের গণিতে আছে, পড়িয়েছে নাকি আমি জানি না, এখনো পর্যন্ত পড়ানোর কথা, ঠিক আছে? যে লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, এটা অন্তরীকরণের মূল সংখ্যা, মূল সংজ্ঞা। তাই আমি যদি বলি তোমাকে, এখন যদি বলি যে স্যার ডেল ওয়াই ডেল এক্স আর ডি ওয়াই ডিএক্স এর মধ্যে পার্থক্য কি, তুমি যদি বলি, তোমাকে যদি বলি যে ডেল ওয়াই ডেল এক্স দ্বারা কি নির্ণয় করতে পারবা, তুমি বলবা যে ঢাল নির্ণয় করতে পারবো স্যার, ঢাল নির্ণয় করতে পারবো ডেল ওয়াই ডেল এক্স দ্বারা। তোমাকে যদি বলি স্যার ডি ওয়াই ডিএক্স দ্বারা কি নির্ণয় করতে পারবো, তুমি বলবা স্যার আমি ঢাল নির্ণয় করতে পারবো পারবো। কিন্তু এখানে তোমাকে যদি বলা হয়
অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ঢাল নির্ণয় করো, তখন কিন্তু তুমি এখানে পারবা না, এখানে কিন্তু পারবা। তোমাকে যদি এখানে বলি যে স্পর্শকের ঢাল নির্ণয় করতে বলো, তখন কিন্তু তুমি বের করতে পারবা না ডেল ওয়াই ডেল এক্স দ্বারা। এখানে কিন্তু আমি পারবো। অর্থাৎ ডিওয়াই ডিএক্স যে কোনো ক্ষেত্রে কিন্তু পরিবর্তনের হার বের করতে পারবে, সেটা বক্ররেখা হোক বা সুষম রেখা হোক। কিন্তু ডেল ওয়াই ডেল এক্স কিন্তু সকল ক্ষেত্রে পারবে না, লিমিটেশন আছে এটা। সকল ক্ষেত্রে সে ঢাল নির্ণয় করতে বা পারবে না। ঢাল মানেই কিন্তু পরিবর্তনের হার। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স সকল ক্ষেত্রে ঢাল নির্ণয় করতে পারছে, অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য পারছে, বড় পরিবর্তন হলে তো কোনো সমস্যাই নেই। আর এটা কিন্তু বড় পরিবর্তনের জন্য সুষম সুষম রেখার ক্ষেত্রে পারতেছে, কিন্তু বক্ররেখার ক্ষেত্রে এই ডেল ওয়াই ডেল এক্স দ্বারা আমরা ঢাল নির্ণয় করতে পারছি না। এই জন্য আমাদের অন্তরীকরণ অতীব প্রয়োজনীয় একটা উপাদান, একটা অপারেটর। এই অপারেটরের সাহায্যে অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য আমরা পরিবর্তনগুলো হিসাব করতে পারি। তাহলে অন্তরীকরণ বলতে বেসিক্যালি কি বোঝায়? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার নির্ণয় বোঝায়। তাহলে আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার কিভাবে নির্ণয় করতে পারি? স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার নির্ণয় হচ্ছে অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ তোমাকে যদি বলা হয় অন্তরীকরণ কি, তুমি এক কথায় উত্তর দিবা পরিবর্তনের হার। এক কথা প্রথমে বললাম অন্তরীকরণ কি, পরিবর্তনের হার। 2 নম্বর কথাই বলবা যে স্বাধীন চলকের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য অধীন চলকের পরিবর্তনের হার। ঠিক আছে, ওকে। এখন তোমাকে একটা জিনিস দেখায় যে স্যার আপনি একটা ফাংশন ধরে আমাকে একটু বুঝাই দেন তো, যে একটা ফাংশন নিলাম এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই ফাংশনের অন্তরীকরণ করলে কি হবে স্যার একটু বলেন তো। দেখো এখন বুঝাই দিচ্ছি। এখন এটা তো আমরা জানি অতএব এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন, আমরা লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো আমাদের দেখো অন্তরীকরণের মূল সংজ্ঞাটা কি ছিল দেখো তো, লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ বিয়োগ এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। এইচটা হচ্ছে অতি ক্ষুদ্র পরিবর্তন। কিভাবে বুঝলাম? এই যে গণিতের চিহ্ন দেওয়া আছে, লিমিট করে দিয়েছি এইচ টেন্ডস টু 0, এইচ টেন্ডস টু 0 মানে এইচ এর মানটা অতি ক্ষুদ্র, ডেল এক্স এর জায়গায় আমরা এইচ লিখেছি। ঠিক আছে, তো এটা তো আমাদের কি কি লাগবে দেখো তো উপাদান। আমার মূল নিয়মান্তরীকরণ করার জন্য 2টা উপাদান লাগবে, একটা এক্স প্লাস এইচ লাগবে আর এফ অফ এক্স লাগবে। তো এফ অফ এক্স তো দেওয়াই আছে, তো আমরা এখান থেকে কি বের করে নিব? এফ অফ এক্স প্লাস এইচটা বের করে নিব। তো আমি দেখো তো এখানে এক্স এর জায়গায় কি বসিয়েছি? এক্স প্লাস এইচ বসিয়েছি। তাহলে বাম পক্ষে যদি এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাও, ডান পক্ষেও কিন্তু আমরা এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তো আমরা একটু বসায় দিই। লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এর মান পেয়েছি আমরা এক্স স্কোয়ার প্লাস 2hx প্লাস এইচ স্কোয়ার, আর এফ অফ এক্স এর মান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই এইচ। এক্স স্কোয়ার কেটে গেল। এবার দেখো লিমিট h টেন্ডস টু 0 পেলাম 2hx প্লাস এইচ স্কোয়ার ভাগ এইচ। তো আমাদের দেখো উপরে এইচ আছে, এখানেও আছে, এখানেও আছে, এইচটা কমন নেবো আমি ডান পাশে গেলাম, আমি ওটা আবারও লিখছি। h টেন্ডস টু 0 2hx প্লাস হচ্ছে এইচ স্কোয়ার ডিভাইড বাই এইচ। তো আমরা একটু লিমিট নিলাম, h কমন নাও, 2x প্লাস এইচ ডিভাইড বাই এইচ। এই এইচ কেটে গেল, থাকলো লিমিট h টেন্ডস টু 0 2x প্লাস এইচ। খেয়াল করে দাও, আমি এখন আমাদের সিম্পলিফাই হয়ে গেল, আমরা এখন লিমিট h এর মান 0 বসাবো। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন জাগবে, স্যার h এর মান তো 0 না, আপনি কেন 0 বসাবেন? তার উত্তর অবশ্যই আছে, আমি প্রত্যেকটা কেনর উত্তর দিই। তাই h এর মান এখন 0 বসাবো আমি, 2x প্লাস 0, এটা 2x। মনে রাখবা এইটা কিন্তু এই যে লিমিট বের করলাম, এটা কিন্তু এই ফাংশনের এক্সাক্ট মান না, এই ফাংশনের এক্সাক্ট মান না। এই মানটাকে আমরা বলবো হচ্ছে লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান, লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। ঠিক আছে, এই লিমিট তোমাদের একদিন আমি বুঝাবো, যেহেতু গণিতে স্যাররা হয়তো বা অলরেডি বুঝিয়েছেন। আমরা যখন সিম্পলিফাই করে এইচ এর মান লাস্ট পর্যন্ত এই 0 কেন বসালাম, 0 বসানোর এই কেনর উত্তর আমি একদিন দিব। আপাতত আমরা পেলাম 2x। তাহলে আমরা কার অন্তরীকরণ করলাম? এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলাম, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। পেলাম কত? 2x। তো দেখো 2x টা কিভাবে পেলাম, আমি একটু যদি মনে রাখার বুদ্ধি শিখিয়ে দিই। 2টা সামনে এসেছে আর পাওয়ারটা 1 কমে গেছে, এভাবে লিখতে পারি না আমরা? দেখো তো x টু দি পাওয়ার 2 মাইনাস 1 একই কথা, কিন্তু দেখো খেয়াল করে x এর উপর কোনো পাওয়ার নেই মানে 1 আছে, 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 2x, একই কথা। তো আমরা যদি এখন বলি যে, তোমাকে যদি বলি যে x কিউবের অন্তরীকরণ কত, তুমি কিন্তু এখন ইজিলি বলতে পারবা যে পাওয়ারটা সামনে নেন আর x এর পাওয়ার 1 কমায় দেন। ওকে,
তা আমাদের যদি বলা না স্যার আমি এক্স টু দি পাওয়ার কিউব না, একটা জেনারেল এক্সপ্রেশন আমার সামনে দাঁড় করায় দেন, দাঁড় করায় দিলাম এন, 1 2 3 4 এগুলোকে আমি সরাসরি এন লিখলাম, পাওয়ারটা সামনে আসবে আর এক্স এর পাওয়ার 1 কমে যাবে। এটা আমাদের অন্তরীকরণের সূত্র। এই সূত্র দিয়ে আমাদের অনেক কিছু করতে হবে। আমরা একটা সূত্র কিভাবে হয় এটা কিন্তু আমরা বের করে নিলাম, ঠিক আছে? তাহলে আমাকে যদি বলা হয় যে তুমি একটা ফাংশনের অন্তরীকরণ করো, ঠিক আছে, আমাদের লাগবে কি তাহলে একটা করো, বললাম যে তুমি এক্স এস কিউবের অন্তরীকরণ করো, এটা একটা ফাংশন, এটার অন্তরীকরণ করো। তোমাকে যদি বলা হয় এটার ভৌত তাৎপর্য কি, তুমি বলবা স্যার এটা ভৌত তাৎপর্য হচ্ছে এক্স এর সাপেক্ষে পরিবর্তনের হার, এই ফাংশনটার পরিবর্তনের হার নির্ণয় করতে বলেছেন আপনি। এক্স এর সাপেক্ষে যেটা এক্স এর চলো, এটাকে পরিবর্তনের হার বের করতে বলেছেন। মানে অন্তরীকরণ কথাটার অর্থই হচ্ছে পরিবর্তনের হার, অন্তরীকরণ কথাটার অর্থ হচ্ছে ঢাল নির্ণয়। তাহলে দুইটা কথা অবশ্যই জানতে হবে তোমাকে, পরিবর্তনের হার, পরিবর্তনের হার প্লাস হচ্ছে ঢাল, প্লাস হচ্ছে স্পর্শকের ঢাল। যা তোমাকে যে কোনো ঢাল যদি বলে তুমি অন্তরীকরণ বুঝে নিবা, যে কোনো পরিমাণ ঢালকে তুমি অন্তরীকরণ দ্বারা বের করতে পারবা। ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে বের করতে পারবা, বড় পরিবর্তনের ক্ষেত্রে বের করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি ডেল ওয়াই ডেল এক্স দ্বারা সবসময় পরিবর্তনের হার ক্ষুদ্র পরিবর্তনের ক্ষেত্রে বের করতে পারবে না। এটাই আমাদের ক্ষুদ্র পরিবর্তন যখন আমাদের গণিতের জটিল জটিল হিসাব নিকাশ করার জন্য বের করতে হয়, অতি ক্ষুদ্র পরিবর্তন, এরকম পরিবর্তন দেখো তো তুমি মাইক্রোস্কোপিক পরিবর্তন বলতে পারো। মনে করে এক্স এর পরিবর্তন এটুকা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 বিলিয়ন, বিলিয়ন বিলিয়নের 1/1 ভাগ। এই পরিবর্তনের জন্য তুমি কখনোই ডেল ওয়াই ডেল এক্স দ্বারা পরিবর্তন বের করতে পারবা না। কোন দ্বারা? তখন আমাদের অন্তরীকরণের সাহায্য নিতে হবে, গণিতের সাহায্য নিতে হবে। তো জটিল বৈজ্ঞানিক যে প্রক্রিয়াগুলো আছে বিভিন্ন জায়গায়, সেটার ক্ষেত্রে আমরা অন্তরীকরণ, যেখানে অতি ক্ষুদ্র পরিবর্তন দরকার আমার বের করার, সেখানে আমাদের অন্তরীকরণটা ব্যবহৃত হয়। আমি অনেকগুলা কথা বলেছি, অনেকের কাছে বিরক্ত লাগতে পারে, কাজে লাগবে, কাজে লাগবে। স্যার এতগুলা কথা বললেন, একটা সংজ্ঞা পড়ানোর জন্য এতগুলা কথা বললেন, কোথায় কাজে লাগবে? গণিত পড়বা, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন, তখন তোমার অনেকটাই কাজে লাগবে। তাহলে ডিফারেন্সিয়েশন কি করতে পারে? ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারে এবং ঢাল নির্ণয় করতে পারে, ঠিক আছে? আরো অনেক কিছু করতে পারে। আপাতত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, প্রথম কথা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের হার বের করতে পারে, ঢাল নির্ণয় করতে পারে, স্পর্শকের ঢাল নির্ণয় করতে পারে। এইটুকু আমার কথা, ঠিক আছে? এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো। তাহলে আমাকে যদি ডিওয়াই ডিএক্স করতে বলে, তাহলে আমরা বুঝবো পরিবর্তনের হার বের করতে বলেছে। সূত্রটা কি? লিমিট এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ, এইচ মানে অতি ক্ষুদ্র পরিবর্তন, মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই হচ্ছে এইচ, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। আর ডেল ওয়াই ডেল এক্স কি? ডেল ওয়াই ডেল এক্সটা কিন্তু এটা না, লিমিট এক্স, এটা এটা না, এটা এটা হচ্ছে এটা, ঠিক আছে? আমরা এই জিনিসটাকে লিখতে পারবো, ডেল ওয়াই ডেল এক্স কে কখন লিখতে পারবো? লিমিট ডেল এক্স টেন্ডস টু 0 ডেল ওয়াই ডেল এক্স, এটাকে বলতে পারবো আমরা ডিওয়াই ডিএক্স, ঠিক আছে? এটাকে আমরা সরাসরি ডিওয়াই ডিএক্স বলতে পারবো না। তাহলে এক্স এর ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য ওয়াই এর পরিবর্তনের হারকে বলা হচ্ছে অন্তরীকরণ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি অন্তরীকরণের সাথে অন্য কিছু আর প্যাঁচ লাগাবো না, তোমাদের অঙ্ক একটা করাতে চাইছিলাম, করাবো না। তোমাদের অনেকের গণিতটা তোমরা গুরুত্ব দাও না, অনেকে বলে যে মেডিকেলে অ্যাডমিশন টেস্ট নিব, গণিত ছাড় গুরুত্ব আমি দিচ্ছি না, এরকম কখনো করো না। গণিত এমন একটা প্রক্রিয়া যেটা তোমার ব্রেনকে শার্প করবে, যেটা তোমার ব্রেনকে শার্প করবে। গণিত তুমি যত ভালো পারবা, তুমি ফিজিক্স ভালো পারবা, তুমি কেমিস্ট্রি ভালো পারবা, তুমি বায়োলজি ভালো পারবা, সবকিছু গণিত তোমার শার্প করবে। কেন? গণিত তোমাকে চিন্তা করতে শেখায়। তুমি যত চিন্তা করবা তোমার ব্রেন তত শার্প হবে। তোমাদের একটা সাজেশন আমি দিচ্ছি, কখনোই গাইড দেখে অঙ্ক করবা না এট ফার্স্ট টাইম। তুমি তোমার ব্রেনকে খাটাবা, তোমার ব্রেনকে খাটাবা, বারবার খাটা, দেখবা তোমার ব্রেন একসময় খাটতে খাটতে এমন শার্প হয়ে গেছে, তোমার আর খাটতে হচ্ছে না, তুমি অনেক জটিল জিনিস তুমি সহজে করতে পারতেছো, ঠিক আছে? আর গাইডের, তুমি একটা জিনিস পারলা না, সাথে সাথে কখনোই গাইড দেখবা না। তোমাদের কাছে অনেকের গাণিতিক পদার্থ বিজ্ঞান বইটা আছে, গাণিতিক পদার্থ বিজ্ঞান দেখে কখনোই অঙ্ক করতে যাবা না। গাণিতিক পদার্থ বিজ্ঞান একটা সূত্র বসিয়ে দিলেই কিন্তু অঙ্ক হয়ে যায়, সেইটা কিন্তু তোমার মাথা ক্যাচ করতে পারবে না। ব্রেনের কিন্তু একটা লিমিটেশন আছে, তুমি ব্রেনকে খাটাবা, আউটপুট ভালো দিবে, ব্রেন শার্প হবে। তুমি ব্রেনকে খাটাবা না, কখনোই ব্রেন শার্প হবে না। গণিত তোমরা খুবই গুরুত্বের সাথে করবা, গণিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি এতগুলা কথা বলে কিন্তু এই গণিতের ক্লাসটা নিলাম,
এই যে বেসিক্যালি গণিতের ক্লাস, এটা ফিজিক্সের ক্লাস বলতে পারি না। এখানে আমি অনেক ছোট্ট করে ক্লাসটা নিতে পারতাম। কেন আমি এত বড় করে নিলাম? যেন তোমার মাথার মধ্যে বিষয়টা বারবার ঢুকাই দিতে। এক কথা আমি 14 বার বলেছি, এক কথা আমি 14 বারও বলেছি। এই কারণে তুমি যখন একটা কথা 14 বার শুনবা, তোমার ব্রেন ওটা ক্যাচ করে নিবে। তুমি একটা জিনিস তুমি খেয়াল করে দেখবা যে একটা জিনিস তুমি প্রথমবার পড়েছো, তুমি কিছুই বুঝো নাই, দ্বিতীয়বার পড়েছো, তৃতীয়বার পড়েছো, চতুর্থবার পড়েছো, তুমি কিন্তু একটু একটু বুঝতে পেরেছো একা একাই। ঠিক আছে? এই জন্য কিন্তু একটা জিনিস বারবার আমি বলি, যেন তোমার মাথার মধ্যে ঢুকে যায় কথাটা, তোমার ব্রেন যেন তোমাকে ওটাকে এমন ভাবে ক্যাচ করে যেন তুমি ভুলে না যাও। তোমার কিন্তু আজকে শিখলা, কালকে ভুলে গেলে চলবে না। তোমার মিনিমাম 2 বছর মনে রাখতে হবে, অ্যাডমিশন টেস্ট পর্যন্ত। ঠিক আছে? সো গণিতটাকে সবাই খুবই গুরুত্বের সাথে পড়বা। সায়েন্স পড়ো, গণিতকে নাম্বার 1 প্রায়োরিটি। গণিত পারবা, তুমি সব পারবা। গণিত পারবা, সব পারবা। আর গণিত বেসিক পড়ে পড়ে পড়বা। টিচারকে প্রশ্ন করবা সব সময়ের জন্য, কেন হলো, কিভাবে হলো, কোথা থেকে হলো, বিষয়টা কি, কেন, কিভাবে। তাহলে তোমার প্রশ্ন হবে কি, কেন, কিভাবে। 3টা প্রশ্ন করবা টিচারকে। যে কোনো ক্লাস নিতে যাবা, যে কোনো ক্লাস করবা, আমাকে বলো আর যে কোনো বলে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে? আমি যেমন এখানে কেন উত্তর দিয়ে কিন্তু পড়েছি, যে আমি ঢাল নির্ণয় করতে পারতেছি, পরিবর্তনের হার বের করতে পারতেছি, তাহলে আমরা কেন ডিফারেন্সিয়েশনে গেলাম, অন্তরীকরণ আমি কেন ব্যবহার করতে গেলাম, কেন কিন্তু উত্তর দিয়েছি যে অতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য স্পর্শকের ঢাল নির্ণয় করার জন্য কিন্তু আমাদের অন্তরীকরণের সাহায্য নেওয়ার প্রয়োজন হচ্ছে। ঠিক আছে? ঢাল নির্ণয় আমরা শিখলাম। ঢালকে ঢাল হিসেবে চিন্তা করো না, ঢালকে আমরা চিন্তা করব পরিবর্তনের হার। কার সাপেক্ষে? কার? স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হার। যখন ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন, কার ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তন? স্বাধীন চলকের। আমি চলক নিয়ে কেন বলছি, সবসময় কিন্তু এক্স অক্ষে আমার এক্স থাকবে না, ওয়াই অক্ষে কিন্তু ওয়াই থাকবে না। কখনো টি থাকতে পারে, কখনো এফ থাকতে পারে, বিভিন্ন রকম থাকতে পারে। এক্স অক্ষে যেটা দেখবা সেটাই স্বাধীন চলক। তোমাকে যদি বলা হয় ডিএক্স ডিটি, তুমি কিন্তু এখন সুন্দর করে আমাকে উত্তর দিতে পারবা যে স্যার এটা কার সাপেক্ষে কার অন্তরীকরণ। তুমি কিন্তু এখন এই প্রশ্নের উত্তর দিতে পারবা। তুমি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবা যে টি এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ, নিচে যে চলকটা থাকবে তার সাপেক্ষে, উপরেরটা কি। তাহলে আমি যদি বলি তোমাকে, এই তোমাকে যদি বলি যে এখানে স্বাধীন কোনটা, অধীন চলক কোনটা, তুমি কিন্তু এখন উত্তর দিতে পারবা। বলো তো স্বাধীন চলক কোনটা? ডিটি। ডিটি না টি। বাবা, টি। চলক টি। টি। হ্যাঁ, তোমাকে যদি বলি এখন, যদি এরকম লিখি দেখো তো, ডি এক্স ডিটি, ডি এক্স ডি ওয়াই, তুমি কি বলবা এটাকে? ঠিক আছে? তাহলে ওয়াই এর সাপেক্ষে কিন্তু এক্স অন্তরীকরণ করতে হবে। তুমি শিখে আসছো ডিওয়াই ডিএক্স, তার মানে এই না যে সবসময় খালি ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিএক্স। নো, তুমি ডিএক্স ডিওয়াই তোমার করা লাগতে পারে। কারণ এমন একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে এক্স এর ফাংশন, এরকম ওয়াই স্কয়ার প্লাস 2y দেওয়া থাকতে পারে না? সেটাকে আমি যদি অন্তরীকরণ করতে বলি ডিএক্স ডিওয়াই, তাহলে তুমি কার সাপেক্ষে অন্তরীকরণ করবা বলো দেখি? ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ করবা। কিন্তু এতগুলা কথা বলার কারণ হচ্ছে, এতগুলা কথা এমনি এমনি বলে বলে ক্লাস নিয়ে কিন্তু, কারণ এগুলো কথা তোমার প্রয়োজনীয় কথাবার্তা, তুমি মনে করতেছো যে স্যার এতগুলা কথা বলা তো দরকারই ছিল না, আপনি একবারে লিখে দিলে তো পারতেন। উপকারটা পরে বুঝতে পারবা। ঠিক আছে? উপকারটা পরে বুঝতে পারবা যে স্যার কি বলেছিল, আমার গণিত করতে কত সোজা লাগতেছে। মানে হিউজ পরিমাণ তোমার গণিতে ব্যবহার করতে হবে এটা। ঠিক আছে? গণিতের ক্লাসেও কিন্তু ডিওয়াই ডিএক্স এর সঙ্গে এত সূক্ষ্মভাবে দেয় নাই, খালি লিখে দিয়েছে লিমিট এত টেন্স টু 0 0 0 কিভাবে আসছে। তো আমি গণিতের জন্য এটা বলে দিলাম। গণিত কেন পড়ালাম? তোমার ব্রেনকে শার্প করার জন্য। যে কোনো প্রশ্ন আসবে, ডিফারেন্সিয়েশন তুমি কেন করছো, তুমি কিন্তু, তুমি যখন তুমি যখন তুমি যখন কেনর উত্তর জেনে তুমি যদি খাও, তুমি কোনো একটা কিছু খাচ্ছ, তুমি যদি বলো যে এইটা খালে আমি মারা যাবো, তুমি কিন্তু খাবা না। হ্যাঁ, এটা খেলে আমি শারীরিকভাবে সুস্থ থাকবো, তুমি কিন্তু খাবা। বিষয়টা এইরকমই, কিন্তু তুমি কেন উত্তর জেনে তোমাকে পড়তে হবে, তা তুমি কিন্তু মজা পাবা। কেনর উত্তর না জেনে যদি তুমি পড়ো মুখস্থ, মজা পাবা না। আর যেটা মজা পাবা না সেটা তোমার ব্রেন ক্যাচ করবে না। একেবারে সোজা কথা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, শুধুমাত্র আমি ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা পড়ালাম মনে করো আজকে। ঠিক আছে? ওকে বাই। এরপরে যারা যদি না বুঝতে পারো আমাকে বলবা, আমি অল টাইম তোমার জন্য আছি, এবং বেসিক ক্লিয়ার করে পড়াবো, প্রত্যেকটা টপিকের বেসিক ক্লিয়ার করে পড়াবো, আশা রাখছি।